কই ছিলে এতক্ষণ? পড়তেছিলাম আপা। কাল তো তোর কোনো পরীক্ষা নাই, হঠাৎ কি মনে করে এই সময় পড়তে বসলি? এমনি আপা, কাল না থাকুক, সামনে তো পরীক্ষা আছে, সিলেবাস শেষ করা হয় নাই তো, সেই জন্য পরে আগে আইতেছিলাম। তোর সিলেবাস শেষ হয়নি? না। চিত্রলেখা জানে চারু বানিয়ে বানিয়ে কথা বলছে। ওর তিনটা ভাই বোনই পড়ালেখায় অনেক সিনসিয়ার। কিছু একটা ঘটেছে তা চিত্রলেখা বাসায় পা রাখতেই টের পেয়েছিল, কিন্তু এই বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করেনি। চারু চুপচাপ পেছনে দাঁড়িয়ে থাকায় চিত্রলেখা জিজ্ঞাসা করে, কিছু বলবি? না। ক্ষুধা লাগছে? না। তাহলে গরমের মধ্যে দাঁড়ায় না থেকে ঘরে যা। চারু তবুও দাঁড়িয়ে রয়। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর এগিয়ে গিয়ে বোনকে পেছন থেকে জড়িয়ে ধরে। চিত্রলেখা বাধা দেয় না, বরং সময় দেয় ছোট বোনকে নিজেকে সামলে নেওয়ার। মিনিট খানিক অতিক্রম হওয়ার পর চিত্রলেখা চুলার আগুন নিভিয়ে দিয়ে চারুকে ছাড়িয়ে পেছনে ফিরে ওর মুখোমুখি দাঁড়ায়। মনিতা না করে সরাসরি জিজ্ঞাসা করে, কি হয়েছে বলতো? কিছু হয় নাই আপা। বলবি না তাই তো? লিখন না করছে বলতে? সত্যি কিছু হয় না আপা। খালা কই? ওনার ঘরে আছেন। এই সময় ঘরে কি করে? শুয়ে রয়েছে। কেন, শরীর খারাপ? এবারে চুপ করে রয় চারু। চিত্রলেখা আগেই বুঝতে পেরেছিল বাড়িতে কিছু একটা ঘটেছে, কিন্তু এতক্ষণে বুঝতে পারছে ভয়ঙ্কর কিছু একটা হয়েছে। চারুকে ওখানে দাঁড় করিয়ে রেখে চিত্রলেখা খালার কাছে যাওয়ার জন্য পা বাড়ালে পেছন থেকে চারু বলে, খালু আজ খালাকে অনেক কথা শোনাইছে আপা। চিত্রলেখার বাড়ন্ত কদম থমকে যায়। বোনের মুখের দিকে তাকায় সে। চারুর চোখে পানি টলমল করছে, কিন্তু কান্নার কোনো শব্দ নেই। চিত্রলেখা এগিয়ে এসে ছোট বোনের বাহু ধরে আবারও জিজ্ঞাসা করে, কি হয়েছে চারু? খালু চায় না আমরা আর ওনার বাড়িতে থাকি। খালাকে কি বলছে? 1 মাসের মধ্যে আমরা বিদায় না হলে খালাকে উনি তালাক দেবে। সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস লুকায় চিত্রলেখা চারুকে বলে, তরকারিটা আর একটু জাল হবে, ওটা জাল দিয়ে টেবিলে ভাত দে, আমি আসতেছি। কই যাও আপা? খালা নিশ্চয়ই সারাদিন কিছু খায় নাই, ডেকে নিয়ে আসি, ভাত খাওয়াবো। চিত্রলেখা রান্নাঘর থেকে বেরিয়ে যাবার জন্য আবারও কদম বাড়ালে চারুর ডাকে ফের থমকে দাঁড়ায়। অসহায় কণ্ঠে চারু জিজ্ঞাসা করে, আমাদের কি আর যাওয়ার কোনো জায়গা নাই? যাদের কেউ নেই, যাওয়ার কোনো জায়গা নেই, তাদের আল্লাহ আছে। একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আল্লাহর দুনিয়াটা অনেক বড়, তোকে এইসব নিয়ে ভাবতে হবে না। বেঁচে আছি আমি এখন এগুলো ভাবার জন্য। আর অপেক্ষা না করে চিত্রলেখা বেরিয়ে যায়। পেছনে চারুর চোখে টলমল করতে থাকা পানি গাল বেয়ে পড়ে। সারাদিন নিজেকে আটকে রাখলেও আর এই মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারে না বেচারি। মানুষ এত অসহায় কেন হয়? আজ বাবা মা বেঁচে থাকলে নিশ্চয়ই ওদের এত কষ্ট সহ্য করতে হতো না। চিত্রলেখাকে দিনরাত এত চিন্তার মধ্যে থাকতে হতো না। অল্প বয়স থেকে সবার জন্য করতে করতে মরে যেতে হচ্ছে, কিন্তু দেখার কেউ নেই, সঙ্গ দেওয়ার কেউ নেই। নার্গিস বেগম নিজের ঘরে শুয়ে আছেন। চিত্রলেখা সহজে আন্দাজ করতে পারছে সারাদিনে ওনার কিচ্ছু খাওয়া হয়নি। দূর থেকে দেখলে মনে হয় নার্গিস বেগম ঘুমিয়ে আছেন, কিন্তু আর কেউ না জানলেও চিত্রলেখা বেশ ভালোভাবে জানে তার খালা ঘুমায়নি, এমনি চোখ বন্ধ করে শুয়ে আছেন। এগিয়ে এসে খালার মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে দেয়। তারপর খালার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, আমি থাকতে তোমার এত কিসের চিন্তা খালা? আল্লাহ তো আমায় পাঠিয়েছে তোমাদের জন্যই। চোখ খোলেন না নার্গিস বেগম। তার বন্ধ চোখের পাতাগুলো দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সারাদিন কাঁদেননি তিনি, অল্পে কেঁদে ফেলার স্বভাব ওনার নেই, কিন্তু এই মুহূর্তে আর পারলেন না নিজেকে ধরে রাখতে। চিত্রলেখা খালাকে পেছন থেকে জড়িয়ে ধরে পাশেই শুয়ে পড়ে। শক্ত করে জড়িয়ে ধরে বলে, এত কেন ভাবছো তুমি? আমি কি মরে গেছি? এসব ভাবাভাবি তো আমার দায়িত্ব। আর কাদের জন্য ভাবছো তুমি? আমাদের জন্য তো কম করনি সারা জীবন, আর কত করবো বলো তো? তাছাড়া এবার এমনিও সময় হয়েছে, তুমি নিজের কথা ভাবো, নিজের সংসারের কথা ভাবো। আমরা তো এমনিও তোমার কাছে চিরকাল থাকবো না খালা। টাকা পয়সার ব্যবস্থা হলে বছর খানেকের মধ্যে লিখন বাইরে চলে যাবে, ওর পরে হয়তো চয়নও চলে যাবে, এরপর চারুকে বিয়ে দিয়ে দিব। ওরা তো সবাই চলেই যাবে, বাকি থাকলাম আমি। আমি না হয় তোমার ঘরের একটা কোনায় পড়ে রইলাম, তাও যদি না হয় দূরেই থাকলাম, বেশি একটা দূরে না, এই আশপাশ দিয়েই থাকবো। দুবেলা করে দেখে হবে আমাদের, সব তো হয়েই যাবে। তাহলে এত চিন্তা কেন বলো তো? চিত্রলেখার হাত ছাড়িয়ে পিছনে ফিরে বুকে জড়িয়ে নেন মেয়েকে নার্গিস বেগম। কথা বলতে গিয়ে গলা ধরে আসে ওনার। ধরা গলায় বলেন, সবার জীবন গুছিয়ে দিবি আর তোর জীবনটা বানের জলে ভেসে যাবে। মেকি এসে চিত্রলেখা বলে, ভাই বোনদের জন্য যদি বানের জলে ভাসতে হয়, তাও না হয় ভাসলাম, এতে মন্দ কই? তোকে কেন সবার জন্য করতে হবে?
তুই কি ঠেকা নিয়ে রাখছিস সবার জন্য করার? ঠেকাই তো খালা, আমারই তো ঠেকা। আমি না করলে কে করবে? আমি বাইচা থাকতে ওদের তো আমি ভেসে যাইতে দিতে পারি না। আর ওরা তো আছেই, ওরা তিনজন ঠিক আমায় আগলায় রাখবে, তুমি দেখো। জীবন বড় কঠিন জিনিস রে মা। বাস্তবতার কাছে সম্পর্কগুলো একসময় শুকনো হয়ে যায়। আমার ভাই বোনেরা কখনো এমন হবে না খালা। ওরা আমাকে অনেক ভালোবাসে, তুমি দেখে নিও। একদিন ওরাই আমার মাথার ছায়া হবে, তিনটা বট বৃক্ষ হবে। শেষ বয়সে আমাকে আর কোনো কষ্ট করা লাগবে না। ওদের জীবন গোছাই দিবি, সংসার গোছাই দিবি। আর তুই, তোর জীবন কে গোছাবে? তোর সংসার কে সাজিয়ে দিবে? সবার কপালে সব থাকে না খালা। ঘর সংসার করার অত শখও আমার নাই। কোনো মতে ওদের জীবন গুছিয়ে দিতে পারলেই হয়। আমার নিজের জন্য তোমরা আছো তো, আলাদা করে কিচ্ছু চাই না। এমনে বললো হয় না রে মা। এমনি বললে হয় না, কেমনে বললে হয় সেটা পরে দেখা যাবে। তুমি আপাতত ওঠো তো, চলো ভাত খাবা। চিত্রলেখা বিছানা থেকে নেমে খালাকে তুলে বসায়, হাত ধরে টানে নামানোর জন্য। আরেক হাত বাড়িয়ে চিত্রলেখার হাত ধরে নার্গিস বেগম বলেন, তোদের সঙ্গে নিবি আমারে? তুমি আমাদের সঙ্গে কই যাবে নিজের ঘর সংসার ফেলে? এই ঘর সংসার আর আমার নাই। মানে? তোর খালু আবার বিয়ে করবে। খালার মুখে এমন কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় চিত্রলেখা। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলে, তুমি অনুমতি দিয়ে দিলা? আর না দিয়ে উপায় কই বল? তার নিজের রক্ত চাই। আমি তো তারে কোনো বাচ্চা দিতে পারলাম না। তোমার তো কোনো সমস্যা নাই খালা। সমস্যা নেই, কিন্তু বাচ্চাও তো হইল না। বাজাই তো রইয়া গেলাম। আমরা 4 ভাই বোন থাকতে তুমি কোনোদিন বাজা না। তোর খালু কোনোদিন তোদেরকে নিজের সন্তানের মতো দেখে নাই, আর কোনোদিন দেখবো না। এই আশা আমি অনেক আগেই ছেড়ে দিছি। বহুত হাত পা ধরছি, আর সম্ভব না। তার সন্তান চাই, তাই বিয়ে করার অনুমতি দিয়ে দিছি। তুই আমাকে তোদের সাথে নিয়ে যাস মা। এই বয়সে আমি সতীনের সংসার করতে চাই না। বলতে বলতেই কেঁদে ফেলেন নার্গিস বেগম। চিত্রলেখা খালার মাথাটা নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলে, আমি যেখানেই যাই তুমি আমার সঙ্গেই থাকবা, যা আছে কপালে। আল্লাহ মারবে না আমাদের, তুমি দেখে। নার্গিস বেগমের কান্নার গতি বাড়ে। এভাবে কাঁদতে চাননি তিনি, ভেঙে পড়তেও চাননি। দীর্ঘ সময় বুকের ভেতরে দুঃখ চাপা দিতে দিতে আজ আর ভেতরের জায়গা অবশিষ্ট নেই। দুঃখ চাপা দেওয়ার, এতকাল আড়াল করে রাখা সব দুঃখ সব চোখের পানি হয়ে ঝরতে শুরু করেছে সুযোগ পেয়ে। চিত্রলেখাও বাধা দেয় না, বরং খালাকে কাঁদতে দেয়। কাঁদলে মন হালকা হবে, এতদিনে জমিয়ে রাখা কষ্ট মুছে যাবে না, তবুও সহনীয় হবে। ও তো আছেই সামলে নেওয়ার জন্যে, চিন্তা করার জন্যে। সময় মতো ঠিক সব সামলে নিবে। আল্লাহ তাআলা ওকে সব সামলে নেওয়ার অসম্ভব ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সবাইকে সামলে রাখার এক অদ্ভুত ক্ষমতা আছে ওর, কিন্তু ওকে সামলাবে কে? আল্লাহ কি এমন কাউকে পৃথিবীতে পাঠায়নি যে ওকে সামলাবে? পাঠিয়ে থাকলে সেই মানুষটা কোথায়, কত দূরে আছে, কবে আসবে সে চিত্রলেখার জীবনে? নাকি এমন কাউকে আল্লাহ পৃথিবীতে পাঠায়নি? পুরনো গ্রিলের সঙ্গে মাথা ঠেকিয়ে সামনের দিকে শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে চিত্রলেখা। মস্তিষ্কের ভেতর তার হাজারখানেক চিন্তা। এখান থেকে চলে যাওয়া মানে সংসার খরচ অনেক বাড়বে। 5 জন মানুষ মানে 5টা পেট, এতগুলো মানুষের ভরণ পোষণের দায়িত্ব, অথচ উপার্জনের মানুষ মাত্র একজন। লিখন সবে মাত্র IELTS এর জন্য ভর্তি হয়েছে। ক্লাস শেষ করে টিউশনি করে আরেকটা বাড়তি টিউশনি করার সময় ওর নেই। এমত অবস্থায় ওর উপর সংসারের দায়িত্ব কোনোভাবেই দিতে পারবে না চিত্রলেখা। কোনো না কোনো একটা উপায় তো বের করতেই হবে। সবাই চিন্তা ভাবনা করেছিল লিখনের পরীক্ষাটা হয়ে গেলে ওর বিদেশ যাবার জন্য টাকা পয়সার ব্যবস্থা করবে। এর মধ্যে এখন সংসারের দায়িত্ব বেড়ে গেল। ঠিকমতো সবার জন্য করতে পারবে কিনা এসব ভেবেই ভিতরে ভিতরে অস্থির লাগছে। কি ভাবছো আপা? আচমকা কারো কণ্ঠ পেয়ে খানিকটা ঘাবড়ে উঠে চিত্রলেখা। পেছনে ফিরে 3 ভাই বোনকে দেখে বলে, তোরা এ সময় এখানে কেন? তুমি এখানে কি করো? সকালে না অফিস আছে, না ঘুমিয়ে অফিস করলে শরীর খারাপ করবে না? লিখনের কথা জবাবে চিত্রলেখা বলে, সবে মাত্র 12:30 বাজে, একটু পরেই ঘুমাবো। তোরা রাত না জেগে গিয়ে ঘুমাতো, তোদেরও তো ক্লাস আছে। আচমকাই ওরা 3 জন এগিয়ে এসে চিত্রলেখাকে জড়িয়ে ধরে। বড় বোন কখনোই মুখ ফুটে বলে না, তবে ওরা ঠিকই বুঝে তার মনের অবস্থা। এই মুহূর্তে যে মন মস্তিষ্কের দিক থেকে চিত্রলেখা খুব একটা ভালো নেই তা ওরা ভালোভাবে আন্দাজ করতে পারছে। লম্বা সময় নিয়ে ভাই বোনেরা মিলে আলিঙ্গন করার পর চিত্রলেখাকে ছেড়ে দিলে সে নিজের ভরে
আশা চোখের কোণ জুড়ে থাকা নোনা জলের অস্তিত্বদের আঙ্গুলের টানে মুছে ফেলে, তারপর বলে, অনেক হয়েছে, এখন গিয়ে শুয়ে পড়। চলে যাওয়ার বদলে দাঁড়িয়ে রয়। ওরা লিখন বলে, তুমি কোনো চিন্তা কইরো না আপা, ঠিক একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। মাত্রই তো 4জন মানুষ আমরা, তুমি আর আমি মিলে ঠিক সামলাই নিব। লিখনের কথা শেষ হতে না হতেই চয়ন বলে, বারে তোমরা দুজন মিলে কেন সামলাবো? আমরা দুইজন তোমাদের উপর বোঝা হব ভাবছো? চারু না হয় সবার ছোট, ও ঘরে থাকলো, ওর পড়ালেখা নষ্ট হবে, কিন্তু আমিও তোমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের দায়িত্ব নিব। আমরা 3জন ইনকাম করলে টাকার পাহাড় হয়ে যাবে আমাদের, দেখো। চয়নের মুখ থেকে কথা কেড়ে নিয়ে চারু বলে, ও আচ্ছা, আমি ছোট, আমার পড়ালেখা নষ্ট হবে এমনভাবে বলতেছিস, লাগে জানি নিজে অনেক লায়ক হয়ে গেছিস, তোর মাস্টার শেষ হয়ে গেছে। বলেই মুখ ভেঙচি কাটে। জবাবে চয়ন বলে, এত বড় না হইলেও আপার ভাইকে হেল্প করতে পারবো, অতখানি বড় ঠিকই হয়েছি। তুমি পারলে আমিও পারবো। তোকে কিচ্ছু করতে হবে না। তুই করলে আমিও করব। বললাম তো তোকে কিচ্ছু করতে হবে না। আমিও বললাম তো। চয়ন আর চারু রীতিমতো ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। ওদের ঝগড়া দেখে চিত্রলেখার হাসি পেয়ে যায়, কিছু বলে না সে। লিখন বাধা দিয়ে বলে, হচ্ছে কি এসব? তোরা থামবি? এমনিতেই আবার টেনশনে আছে, তার মধ্যে তোরা দুজন শুরুটা করলি কি? বেককল কথাকার। তৎক্ষণাৎই দুজনার মুখ চুপসে গেল। লিখনের ঝাড়ি থেকে দুজনকে বাঁচাতে চিত্রলেখা বলে, থাক, বকিস না আর। বকা তো শুরুই করতে পারলাম না আপা, তুমি আগেই আটকাই দিচ্ছ। থাক, হয়েছে তো। আচ্ছা যাও, তোমার জন্য আজকে 2টারে মাফ করে দিলাম। এবারে চয়ন চারু দুজনে একদল হয়ে লিখনকে ভেঙচি কাটে। চিত্রলেখা ওদেরকে আর কথা বলার সুযোগ না দিয়ে বলে, অনেক হয়েছে, এখন ঘরে গিয়ে শুয়ে পড়তো, রাত বাড়তেছে। আর তুমি? লিখনের প্রশ্নের জবাবে চিত্রলেখা কিছু বলার আগে চারু বলে, তোমরা যাও, আমি আপাকে নিয়ে যাইতেছি। আর কেউ কোনো কথা বাড়ায় না। লিখন ও চয়ন চলে গেলে রয়ে যায় চিত্রলেখা ও চারু। ছোট বোনকে চিত্রলেখা বলে, তুইও যা, শুয়ে পড়, আমি একটু পরেই আসতেছি। এগিয়ে এসে চিত্রলেখার পাশে দাঁড়িয়ে চারু বলে, আমি তোমার সাথে একটু থাকি আপা, একদম বিরক্ত করব না, প্রমিস। চিত্রলেখা কিছু বলে না। সে ভালো করে জানে চারু তাকে কিছু বলতে চায় বলেই রয়ে গেল, নাহলে ঘুম কাতুরে মেয়েটা এই সময় অবধি জেগে থাকতো না। তাই আর ভনিতা না করে চিত্রলেখা নিজেই জিজ্ঞাসা করে, কি বলতে চাস, বলে ফেল। তুমি কিভাবে বুঝলা আপা? আমি কিভাবে বুঝলাম সেটা আর কয়টা বছর পর তুই নিজেই বুঝতে পারবি, আমায় বলে দিতে হবে না। আমি কি কোনোদিন তোমার মতো করে তোমাদের বুঝতে পারবো আপা? পারবি, অবশ্যই পারবি। আমার মতো করে না পারলেও নিজের মতো করে ঠিকই পারবি। কিন্তু আমি তোমার মতো করে সবাইকে বুঝতে চাই, আমি তোমার মতো হতে চাই আপা। আমরা কেউ কারো মতো হই না রে, আমরা সবাই নিজের মতো হই। আমি চাই আমার চারু অন্য কারো মতো না হয়ে নিজের মতো হোক। এতটুকু মুখে বলে চিত্রলেখা মনে মনে আরো আওড়ায়, আমি কোনোদিনও চাই না তোর জীবনটা আমার মতো হোক, কখনো চাই না। এই প্রতি মুহূর্ত মরে যাওয়াটা আমি তোর জন্য চাই না। একটা কথা বলি আপা। বলবি বলেই তো রয়ে গেলি, বল কি বলবি। তুমি মামুন ভাইকে বিয়ে করে ফেলো। সামনে থেকে মুখ ঘুরিয়ে চারুর মুখের দিকে তাকায় চিত্রলেখা বলে, মামুন ভাই কি রবিন হুড? সে তোমাকে অনেক চায় আপা। তুই নিজেও তো মামুন ভাইকে পছন্দ করিস। আমি তো তাকে পছন্দ করি, কারণ সে তোমাকে ভালোবাসে, সেই জন্য আপা, অন্য কিছু না। তোর পছন্দটা যেমন ভালোবাসা না, তেমন মামুন ভাই আমাকে চায় বলেই যে আমাকে তার পাইতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু মামুন ভাইয়ের সঙ্গে বিয়ে হলে তোমার এত কষ্ট আর থাকবে না আপা। আমি কষ্টে আছি কে বললো তোকে? আমি জানি কি জানিস তুই? তোমার অনেক কষ্ট। মামুন ভাই তোমাকে অনেক সুখে রাখবে আপা। সেটা না হয় রাখলো, বিয়ে করলে আমি তার বউ হব, আমাকে সুখে রাখা তার দায়িত্ব, কিন্তু তোদের কি হবে তখন? মামুন ভাই তো আমাদেরও অনেক পছন্দ করেন, আদর করেন, উনি নিশ্চয়ই আমাদের ফেলে দেবেন না। সেটা মামুন ভাই দিবে না তা আমিও জানি, কিন্তু মামুন ভাই নিজেই তো তার বাবার টাকায় খায়, বিয়ে করলে বউকেও তার বাবার টাকাতেই খাওয়াবে। সে কি চাইলেই তোদের দায়িত্ব নিতে পারবে? তার আমাদের দায়িত্ব নিতে হবে না, শুধু তোমাকে সুখে রাখলেই হবে। তোর কেন মনে হলো তোদের অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে আমি আরামায়েশের জীবন খুঁজবো? তুমি তো কখনোই নিজের কথা ভাবো না, তাছাড়া। তাছাড়া কি? চারু চুপ করে থাকে। তা দেখে চিত্রলেখা তাগাদা দিয়ে বলে, তাছাড়া কি বল। এলাকার অনেকেই খালাকে বলে তোমাকে এখন বিয়ে না দিলে পরে তোমার আর বিয়ে হবে না, এমনিতেই তুমি চাকরি করো, এটা নিয়েও নাকি অনেক সমস্যা হবে। আচ্ছা, এতক্ষণে বুঝলাম আসল ঘটনা। চারুর মাথায় হাত রেখে চিত্রলেখা আরো বলে,
শোন, লোকের কাজ হচ্ছে কথা বলা, তারা বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার জন্য তোরা সব কিছুর ঊর্ধ্বে। এরপর এসব কথা শুনবি না, আর শুনলেও এক কান দিয়ে শুনিয়ে আরেক কান দিয়ে বের করে ফেলবি। কিন্তু আপা। তোদের একটা ব্যবস্থা না করে আমি কোথাও যাচ্ছি না চারু, তোরাই আমার সব। তোদের ফেলে আমি কোথাও যাব না, এমনকি মরবও না। তাই বলে তুমি বিয়ে করবে না? বিয়ে যদি আমার নসিবে লেখা থাকে তাহলে সময় মতো এমনিই হবে, আর না হলে বুঝে নিব আল্লাহ আমার জন্য কাউকে বানায়নি। চারু আরো কিছু বলতে নিলে ওকে বাধা দিয়ে চিত্রলেখা বলে, অনেক হয়েছে চারু, এখন আর একটা কথা না, ঘরে চল, ঘুমোবি। কিন্তু আপা। চিত্রলেখা চারুর মুখ চেপে ধরে ওকে টেনে নিয়ে ঘরে চলে যায়, আর কিচ্ছু বলার সুযোগ দেয় না। চিত্রলেখা নিজের দায়িত্ব কখনোই কারো কাঁধে চাপিয়ে দিতে চায় না। ভাই বোনগুলোর জীবন সে নিজের হাতে সাজিয়ে দিতে চায় সুখ শান্তিতে। শুধু ওরা নিজ নিজ পায়ে দাঁড়িয়ে গেলেই চিত্রলেখার মুক্তি। তারপর না হয় খালাকে নিয়ে দূরে কোথাও চলে যাবে, হয়তো পাহাড়ের কাছাকাছি। চিত্রলেখার ভীষণ পাহাড় পছন্দ, কিন্তু কখনো কাছ থেকে দেখার সুযোগ হয়নি। ওরা যার যার জীবনে সেটেলড হয়ে গেলে না হয় সে জীবনের অবশিষ্ট জীবনটুকু কোনো এক পাহাড়ের কাছাকাছি সবুজে ঘেরা এলাকায় গিয়ে কাটিয়ে দিবে। এতটুকু ইচ্ছায় চিত্রলেখা নিজের জন্য বরাদ্দ রেখেছে, এর বেশি তার চায় না। তোমার মুখটা এমন মলিন দেখাচ্ছে কেন মায়া? মামুনের প্রশ্নের জবাবে দেওয়ার মতো উত্তর খুঁজে পায় না চিত্রলেখা। মামুনের জন্য ওর মনে বিশেষ কোনো অনুভূতি আছে কিনা তা সে জানে না, তবে বেচারার জন্য অনেক মায়া হয় ওর। মানুষটার ভালোবাসায় কোনো খাদ নেই, বরং মাঝে মধ্যে চিত্রলেখার নিজেকেই অবাঘা মনে হয়। এমন নিখাত ভালোবাসা তার দুয়ারে ভিখারির মতো পথ চেয়ে অপেক্ষমান, কিন্তু হাত বাড়িয়ে সে তা গ্রহণ করতে পারছে না। চাইলেও আফসোস করতে পারে না চিত্রলেখা। ওকে চুপ করে থাকতে দেখে মামুন বলে, কই হারিয়ে গেলে মায়া? কিছু না মামুন ভাই। কি হয়েছে আমাকে বলো। কিছু হয় নাই মামুন ভাই, আপনার কেন মনে হলো কিছু হয়েছে? তোমার চোখ দেখলে আমি বলতে পারি তুমি ভালো নেই। চিত্রলেখার বুক উপচে দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চায়, কিন্তু সে নিজেকে সামলে নেয়, বলে, আমার কিছু হয়নি, ভালো আছি আমি, আপনি অহেতুক চিন্তা করছেন। মামুন আর কিছু বলে না, কেবল ফ্যাল ফ্যাল দৃষ্টি নিয়ে তাকিয়ে রয় তার মায়ার মুখের দিকে। তাগাদা দিয়ে চিত্রলেখা বলে, আজ আসি মামুন ভাই, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। মামুন আর আটকায় না, বিনয়ের সঙ্গে বলে, আমি তোমাকে অফিসে পৌঁছাই দিই। কোনো প্রয়োজন নেই মামুন ভাই, যেতে পারবো আমি। মামুনকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তাকে পাশ কেটে চলে যায় চিত্রলেখা। প্রতিদিনের মতো মামুন একলা নিঃসঙ্গ দাঁড়িয়ে রয়, আশায় বুক বাঁধে একদিন তার মায়া ঠিকই তার ভালোবাসার আহ্বানে সাড়া দিবে। সেই দিন আসা পর্যন্ত হাল ছাড়বে না সে। এই জীবনে সুখী হতে মামুনের আর কিচ্ছু চায় না, কেবল মায়াকে চায়। মায়াকে তার লাগবেই। মামুন ব্যস্ত তার মায়ার যাবার পথে তাকিয়ে থাকতে। চিত্রলেখা গলির মাথায় গিয়ে ডানে মোড় নিতেই হারিয়ে গেল, তবুও মামুনের দৃষ্টি সরে না। সে তাকিয়ে থাকে ওই পথ ধরে। তার মনোযোগে ব্যাঘাত ঘটিয়ে পেছন থেকে এগিয়ে এসে চারু বলে, আপাকে দেখেছেন বুঝি মামুন ভাই? চারুর কণ্ঠ কানে আসতে পেছনে ঘুরে মামুন মিষ্টি করে হেসে বলে, কই যাও? কোচিংয়ে যাচ্ছি। আপনি কি করছিলেন? কিছু না। আপনার বাইকে করে আমাকে দিয়ে আসবেন? আমার পেছনে বসে গেলে নাকি লোকে মন্দ বলে? বললে বলুক, তাতে আমার কি? লোকের কথা এত শুনলে তো সমস্যা। সবার কথা তো শোনা যাবে না মামুন ভাই। তাছাড়া এলাকার সবাই জানে আপনি আপাকে পছন্দ করেন, বিয়ে করতে চান। সেই হিসেবে তো আমি আপনার বাইকে উঠতেই পারি, পারি না মামুন ভাই? তা অবশ্য পারো। তবে আপনি যদি না নিতে চান তাহলে সেটা ভিন্ন কথা। না না, তেমন কিছু না। তোমার আপাকে বহুবার বলেছি, সে কখনো ওঠে নেই। তার চিন্তা লোকে কি বলবে, তাই ভাবলাম তুমিও তোমার আপার মতোই ভাবো কিনা। আপার কথা বাদ দেন তো, আপার মাথায় 101টা চিন্তা। কিসের চিন্তা? আপার কি চিন্তার শেষ আছে? শুনি, কি এত চিন্তা তোমার আপার? যেতে যেতে বলি মামুন ভাই, না হলে আমার দেরি হয়ে যাবে যে। আচ্ছা চলো, তোমাকে নামাই দিয়ে আসি। যাইতে যাইতে তোমার আপার কথা শুনবো না হয়। মামুন বাইকে উঠে বসে হেলমেট পরতেই চারু তার পেছনে উঠে বসে। একটু আগে চিত্রলেখার সামনে দিয়ে নিজের কেবিনে প্রবেশ করেছে রৌনক। কথা হয়নি তাদের, এমনকি চোখাচোখিও হয়নি আজ। রৌনক মনে হয় তারাই ছিল। ঝড়ের গতিতে নিজের কেবিনে চলে গিয়েছে। চিত্রলেখা ঠিকঠাক টের পাবার আগেই ভেতরে চলে গেছে সে। চেয়ার ছেড়ে ওঠার সময়ও পায়নি, অর্ধেক উঠেছিল কেবল। পুরোপুরি না দাঁড়িয়ে আবারও বসে পড়ে। ওকে অন্যমনস্ক দেখে নিজের চেয়ার ছেড়ে উঠে এসে টেবিলের উপর খটখট করে বার দুই শব্দ করে লাবিব। এতে করে অন্যমনা ভাবটা কাটে চিত্রলেখার। চোখ মুখ তুলে উপরের দিকে তাকায় সে। চিত্রলেখাকে চোখ বড় করে তাকাতে দেখে লাবিব জিজ্ঞাসা করে, আর ইউ ফাইন? মাথা ঝাঁকায় চিত্রলেখা। লাবিব বিশ্বাস করে না, বরং জোর দিয়ে জানতে চায়, নো, সামথিং ইজ রং।
ফর শিওর? কি হয়েছে বলো তো? কিছু হয়নি। হুম, তোমার চোখ মুখ অন্য কথা বলছে। সত্যি তেমন কিছু না, রাতে ঘুম হয়নি ঠিক মতো, তাই হয়তো এমন লাগছে। শিওর? একদম। তাহলে বসে আছো যে? কিছু করতে হবে? স্যার এসেছে, চা বানাবে না? ও হ্যাঁ, চা এখনই বানাচ্ছি। তুমি হয়তো আমায় বলতে চাইছো না, তাই ফোর্স করছি না। তবে কিছু একটা যে হয়েছে এটা কনফার্ম। না হলে অন্তত সকালের চায়ের কথা তোমার আমাকে বলে দিতে হতো না। চিত্রলেখা আর কিছু বলে না। লাবিব ধরে ফেলেছে, কিন্তু এমন একটা বিষয় ও চাইলেই কাউকে বলতে পারবে না। কি বলবে? বস ওকে চোখের বসে বিয়ের প্রপোজাল দিয়েছে, এটা কি আদৌ কাউকে বলার মতো বিষয়? আর যদি বলেও দেয়, লাবিব ভাববে ওরই মাথা নষ্ট হয়েছে, সেজন্য উল্টাপাল্টা বকছে। তাই এই বিষয়ে কিছু না বলে সম্পূর্ণটাই চেপে গেল। উঠে যাবার আগে শুধু বলল,